দর্শক, জ্বালানি তেলের জন্য দেশ জুড়ে হাহাকার চলছে। এই সংকট এতটাই তীব্র যে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারেক রহমানের গাড়ি আটকিয়ে ভাঙচুর করছে সাধারণ জনতা। তেল সংকট নিয়ে দেশের প্রত্যেকটা জনগণ আজ রাজপথে। এদিকে আজ দেশের প্রত্যেকটা জনগণ বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে তারেক রহমানের খারাপ অবস্থা করে তেল সংকট সহ দেশের মধ্যে অসংখ্য অনৈতিক কার্যক্রমের জন্য। তাদেরই খেলাতে তাদেরই মাঠে ভয়ঙ্করভাবে হারিয়ে দিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, টু শব্দটিও করতে পারলো না। কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন? কর্মকর্তাদেরও ঘাম ছুটে যায়। আর শুধু তাই নয়, চোখের সামনে দিয়ে বুক ফুলিয়ে শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এদিকে তারেক রহমানের হাতে সময় মাত্র 7 দিন। তেল সংকটে লাঠিসোঁটা নিয়ে রাজপথে নামলো হাজার হাজার জনতা। অবশেষে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাতিলে সোহেল তাজের অ্যাকশন শুরু। সময় মাত্র 7 দিন। হ্যাঁ, ঠিক এক সপ্তাহ পর বাংলাদেশের ইস্টার্ন রিফাইনারির চাকা পুরোপুরি থমকে যেতে পারে। বাংলাদেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে এক বিশাল ভূমিকম্প। দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক হিসেব নিকেশ একেবারে পাল্টে দেওয়ার এক মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে জুলাই গণ অভ্যুত্থানের নায়করা। পুরনো রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির শীর্ষ নেতাদের কপালে এখন চিন্তার ভাঁজ। আমাদের সকলের কাছে আমার জিজ্ঞাসা, 3 নম্বর পয়েন্টটা বলার পর আপনারা সবাই হাততালি দিলেন, কারণটা কি? এইখানে একটা প্রশ্ন আপনাদের প্রতি, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান নিজের স্বার্থ কিংবা নিজের দেশের মানুষের জন্য ব্যবসার দ্বার উন্মুক্ত হলে খুশি হয় না? চারদিকেই বর্তমান রাষ্ট্রপ্রধান তারেক রহমানকে নিয়ে কথা হচ্ছে এবং এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, বাংলাদেশের জ্বালানি সংকট নিয়ে তারেক রহমানের উপর কঠিন প্রভাব পড়ে এবং দেশের প্রত্যেকটা জনগণ বর্তমান সরকারকে দোষারোপ করতেছে এবং অ্যাকশনেও নেমেছে জনগণ। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন যে বাংলাদেশের রাজনীতির মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে এবং দেশের প্রত্যেকটা জনগণ যে কোনো ইস্যু নিয়ে রাজপথে নেমে যায়। আজকে ঠিক তেমনি বিএনপি সরকারের খারাপ অবস্থা হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে রাজপথের অবস্থা এবং তেল সংকটের বিষয়ে অসংখ্য তথ্য আমাদের কাছে এসে এবং রিফাইন্ড আওয়ামী লীগ নিয়েও অনেক কথা হয়। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। বাংলাদেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে এক বিশাল ভূমিকম্প। দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক হিসেব নিকেশ একেবারে পাল্টে দেওয়ার এক মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে জুলাই গণ অভ্যুত্থানের নায়করা। পুরনো রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির শীর্ষ নেতাদের কপালে এখন চিন্তার ভাঁজ। কারণ যে তরুণদের উপর ভর করে দেশে নতুন রাজনৈতিক পটভূমি তৈরি হলো, সেই তরুণেরাই এবার নিজেদের এক বিশাল বিকল্প শক্তি হিসেবে দাঁড় করাচ্ছে। আর এই নতুন শক্তির কেন্দ্রবিন্দুর নাম জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। ভেতরে ভেতরে এমন কিছু ঘটছে যা জানলে আপনিও চমকে যাবেন। ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই পরিচিত মুখগুলোর এক বিশাল অংশে বা যোগ দিচ্ছেন এনসিপিতে। শুধু তাই নয়, এই দলে যুক্ত হচ্ছেন সমাজের নানা স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সবচেয়ে বড় চমকটি হচ্ছে, বিএনপির ভেতরে যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, যারা সম্প্রতি নির্বাচনে হেরে গেছেন, এমনকি বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতার মেধাবী সন্তানেরাও এখন নিয়মিত যোগাযোগ রাখছেন এনসিপির সাথে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন যে বিএনপি ভাবছিল ক্ষমতার মসনদ তাদের জন্য একদম প্রস্তুত। তাদের নিজেদের ঘর থেকেই এবার এনসিপিতে যোগ দেওয়ার আলোচনা চলছে। আপাত দৃষ্টিতে এনসিপিকে একটি নতুন দল মনে হলেও এর শেকড় অনেক গভীরে ছড়িয়ে যাচ্ছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সমমনা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্যের যে প্রক্রিয়া চলছিল, তা এখন অনেকটাই চূড়ান্ত পর্যায়ে। আপ বাংলাদেশের একটা বড় অংশ সহ বেশ কয়েকটি দলের নেতারা সাবেক সমন্বয়ক এবং ফ্রন্ট লাইনারদের সাথে নিয়ে এই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন। দলটির শক্তিমত্তা বাড়ানোর এই উদ্যোগে এরই মধ্যে ব্যাপক অগ্রগতি হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে সামনের স্থানীয় সরকার নির্বাচনেও যদি এনসিপির নেতারা প্রার্থী হতে চান, দল থেকে তাদের সবুজ সংকেত দেওয়া হবে। কিন্তু কেন হঠাৎ করে এই তরুণদের নিয়ে গঠিত দলের দিকে ঝুঁকছেন সবাই? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দেশি বিদেশি একাডেমিশিয়ান, পরিচিত নারী মুখ, সিভিল সোসাইটির গুরুত্বপূর্ণ নেতা থেকে শুরু করে ব্যবসায়ীরাও কেন এনসিপির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন? এর পেছনের কারণটা কিন্তু একেবারে সাধারণ নয়। এর পেছনের মূল কারণ বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে, দেখতে হবে বিএনপির সাম্প্রতিক ভূমিকার দিকে। দর্শক, রাজনীতির ভেতরের এই জটিল হিসেব নিকেশ এবং অজানা তথ্যগুলো নিয়মিত পেতে এখন এই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। বিএনপি নির্বাচনের আগে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে অবস্থান নিয়েছিল, সরকার গঠনের পর তারা সেই অবস্থান থেকে প্রায় 180 ডিগ্রি ঘুরে গেছে বলে অভিযোগ উঠছে। এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন, সংস্কার বাস্তবায়নে জুলাই সনদের শপথ নেয়ার কথা থাকলেও তারা কৌশলে তা এড়িয়ে গেছে এবং অকার্যকর করার চেষ্টা করছে। এমনকি গণভোট এবং সাংবিধানিক সংস্কারগুলো, গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আটকে দেওয়ার চেষ্টা চলছে। জুলাইয়ের মূল আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিদ্যমান রাষ্ট্র কাঠামোতেই দেশ পরিচালনার পক্ষে হাঁটছে বিএনপি। তরুণদের জন্য এটি একটি বিশাল অশনি সংকেত।
তারা বুঝতে পেরেছে এই বিদ্যমান কাঠামোতে দেশ এগোতে থাকলে জুলাইয়ের মূল দাবিগুলো অর্থাৎ রাষ্ট্র সংস্কারের স্বপ্ন পুরোপুরি ভেস্তে যাবে। শুধু তাই নয়, জুলাই শক্তিগুলোর জন্য এটি একটি অস্তিত্বের সংকট এবং চরম নিরাপত্তা ঝুঁকিও তৈরি করছে। এই অবস্থায় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া তরুণদের আর কোনো বিকল্প নেই। আর এই কারণেই এনসিপি এখন আর কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং এটি হয়ে উঠছে আগামী রাজনীতির প্রধান বিকল্প শক্তি। ঐক্যের এই প্রক্রিয়াটি বেশ সুদূর প্রসারী। ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনাইদ এবং প্রধান সমন্বয়কারী রাফেজ সালমান রিফাত সহ সংগঠনটির একটি বড় অংশের এনসিপিতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে শিগগিরই। এছাড়া আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির সাথেও এনসিপির ঐক্যের আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। যদিও দুটি নিবন্ধিত দলের একীভূত হওয়ার প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের কিছু আইনি ও কাঠামোগত জটিলতা রয়েছে, তবুও শীর্ষ নেতারা আশাবাদী যে এই বাধাগুলো দ্রুতই কেটে যাবে। এপ্রিল মাসেই এনসিপির একটি বড় সাধারণ সভা হওয়ার কথা আছে। এই কি ঘটাই দিল বরিশালে আওয়ামী লীগ। সাব্বাস, বাঘের বাচ্চা দেখাই দিছে আওয়ামী লীগ। ছাত্রলীগের একটা ইউনিটি যে যথেষ্ট বাংলাদেশের জঙ্গিবাদীদের বুকের ভিতরে কাঁপন ধরানোর জন্য, সেটা বারবার প্রমাণ দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এদেরকে নিষিদ্ধ করে দাবায় রাখা যাবে না, নিষিদ্ধ মানি না, মানব না। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, আজকে শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগের ইউনিট বরিশালে দখল নিয়েছে। এদিকে গাজীপুর থেকে শুরু করে তাদের বার্তা হচ্ছে বরিশাল থেকে শুরু করে আপনার মুন্সিগঞ্জ পর্যন্ত সমস্ত জায়গায় আওয়ামী লীগ আস্তে আস্তে রুঠে দাঁড়াবে, মানে লকডাউন দিবে। কোনো গাড়ি ঘোড়া যানবাহন কোনো কিছুই চলতে দেওয়া বা চলতে দিবে না। তারা কিছু দিক নির্দেশনা দিয়েছে, সেগুলো আমি আপনাদের একটু বলি। তারা বলে যে অন্তর্বর্তীকালীন সরকারের ফ্যাসিস্ট আমলে বাংলাদেশ আওয়ামী লীগকে স্থগিত করে রাখে। আওয়ামী লীগ মিছিল, মিটিং, সমাবেশ থেকে শুরু করে রাজপথে ব্যানার হাতে নিয়ে তারা নামতে পারবে না। এটার বিরুদ্ধে আমরা স্বৈরাচার ইউনূসের আমলেই অনেক মিছিল করে গিয়েছি। বর্তমান বাংলাদেশে একটি আওয়ামী লীগকে বাদ দিয়ে তথাকথিত নির্বাচন হয়ে গিয়েছে। সেই নির্বাচনের সংসদে গিয়ে রাজাকারদের তোপের মুখে পড়ে বিএনপি সরকার যেভাবে আওয়ামী লীগকে বা স্বৈরাচার ইউনূসের সেই দেখানোর পথেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সেই বিলটি পাশ করেছে, এটার তীব্র নিন্দা জানাচ্ছে। তার ক্ষেত্রে তারা আরো বলছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তারা বলছে যে আপনার মাওয়া থেকে শুরু করে আপনার টঙ্গিপাড়া হয়ে এবং ফরিদপুর ভাঙ্গা থেকে সমস্ত জায়গায় মুন্সিগঞ্জ থেকে আওয়ামী লীগের শাটডাউন থাকবে। এদিকে নানকও কিন্তু এই বার্তা দিয়েছে যে নেত্রী দেশে আসবে, আমাদের দেশে আসার সময় হয়েছে, কাজেই সবাই শক্ত হন যার যার নিজস্ব জায়গায় থেকে। আসলে কি সেটারই কোনো আভাস পাচ্ছি? দর্শক বন্ধুরা, তারা আরো বলছে যে বাংলাদেশ আওয়ামী লীগ তারা তাদের নিজস্ব ভূমিকায় অবশ্যই ফিরে আসবে, তবে সেক্ষেত্রে জামাত, শিবির এবং বিএনপির যে সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। অবশ্যই আওয়ামী লীগকে দাবায় রাখতে পারবে না বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আর রাখতে পারবে না, সেটা হতে দিব না। এই হচ্ছে তাদের বার্তা। তারা আরো একটু বলছে যে আপনার আমাদের এই স্থগিত যদি না তুলে নেয়, আমরা এভাবেই সারা বাংলাদেশে রাজপথে দখল নিব। এখন তো নিয়েছি ফরিদপুর থেকে, এখন ভাঙ্গায় যাব, ভাঙ্গায় থেকে আমরা একদম মাওয়া থেকে শুরু করে মুন্সিগঞ্জ পর্যন্ত সেটার আবির্ভাব বা জারি রাখবো। এই হচ্ছে ছাত্রলীগের কলিজা ভাই। আপনি একে দাবায় রাখতে পারবেন না, বুঝতে পারছেন? দেখেন, বর্তমান আওয়ামী লীগের একদম আবেগটা সাইডে রেখে ভাই বিবেক দিয়ে কথা বলি। শুনুন, বর্তমান ভাই বিএনপি সরকার আর হচ্ছে জামাতে বিরোধী দল জোট, এই যে আপনার এরপরেও আওয়ামী লীগকে কিন্তু দাবায় রাখতে মানে দাবায় রাখা যাচ্ছে না। ইউনূস সরকার উনি 5,000 টাকা আপনার দিবে, বকশিস দিবে, উপহার দিবে যদি কোনো পুলিশ অফিসার তাদেরকে গ্রেফতার করে সমাবেশ থেকে, 5,000 টাকা করে। তারপরেও কিন্তু ইউনূস এই 20 মাস কিন্তু দাবায় রাখতে পারে নাই। আওয়ামী লীগ মাস্ক পরে আপনার দৌড়িয়ে 2, 4 জন 5 জন ব্যানার হাতে নিয়ে কোন রকম দৌড়িয়ে কিন্তু তারা ঠিকই মনে করেন মিছিল করছে, দাবায় রাখতে কিন্তু কেউ পারে নাই ভাই। তো বর্তমান এই বিএনপি সরকার কি পারবে? যেদিকে বিএনপি নিজেই বর্তমান জামাতের দৌড়ের উপরে, মানে জামাত তাকে দৌড়ের উপরে রাখছে, কি মনে হয় আপনাদের? দর্শক, জ্বালানি তেলের জন্য দেশ জুড়ে হাহাকার চলছে। এই সংকট এতটাই তীব্র যে ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত তেল। আমরা আরো খবর জানবো তেজগাঁও এবং কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি তেজগাঁতে, যেখানে রয়েছেন শফি মাহমুদ সাগর। সাগর, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সকাল থেকে কতটা দীর্ঘ দেখছেন গ্রাহকদের লাইন?
শাকিল, আমি এখন যেই তেলের পাম্পটিতে রয়েছি এটি সিটি ফিলিং স্টেশন এবং এটি কিন্তু এই মুহূর্তে তেল দেওয়া বন্ধ রয়েছে। আর এখানে মূলত তেল আসবে ডিপো থেকে দুপুরের পর নাগাদ এবং এরপরে হয়তোবা তারা তেল দিতে পারবেন। এখন পর্যন্ত আমরা যে দেখতে পেয়েছি যে এই তেলের পাম্পটির সামনে আসলে গাড়ির দীর্ঘ একটি লাইন রয়েছে এবং এই লাইনটি এই তেজগাঁও থেকে শুরু করে নিয়ে প্রায় ফার্ম গেটের পর্যন্ত চলে গিয়েছে। তবে এবং গত কয়েকদিন আসলে যেটা দেখতে পেয়েছি যে গত কয়েকদিন যাবত ধরে তেলের সংকট বা তেলের সরবরাহ এতটাই আসলে বাজে অবস্থা রয়েছে এবং এতটাই সংকট তৈরি হয়েছে যে প্রায় 10 থেকে 12 ঘন্টা বা এর চেয়েও বেশি সময় ধরে তেলের জন্য লাইনে দাঁড়াতে হয় এবং এরপরে হয়তোবা তারা তেলটি পেতে পারেন। এবং অনেক ক্ষেত্রে এমনটিও হয়েছে যে তেলের জন্য যারা সিরিয়ালে দাঁড়িয়েছেন আগের দিন রাত 12টায়, পরদিন তাদের সিরিয়াল আসতে সময় লেগেছে আবার পরদিন দুপুর 12টায় এবং অনেক ক্ষেত্রে তাদের এর মাঝেই তাদের যে গাড়িতে যে পরিমাণ জ্বালানি ছিল সেটিও আসলে ফুরিয়ে যায়। ফলে অনেকে আসলে ধাক্কিয়ে এই পাম্পগুলোতে তাদের গাড়িগুলো আনতে হয় এবং দেখতে পাচ্ছেন যে বিশাল একটি তেল যানবাহনের লাইন রয়েছে। এই লাইনের জন্য কিন্তু ঢাকার বিভিন্ন পয়েন্ট আসলে অতিরিক্ত জ্যাম তৈরি হয়েছে। আজকে যদিও সাপ্তাহিক ছুটি শুক্রবার, তারপর আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আসলে লাইনগুলো একটু বেশি দীর্ঘ সে সকল সড়কে আসলে যানজটের পরিমাণ বেশি এবং যখন আসলে অফিস টাইম থাকে বা অন্যান্য কর্মদিবস থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে নর্মালি 30 মিনিটের রাস্তা আসলে পার হতে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লেগে যাচ্ছে। কারণ এই যে একটা সড়কে আসলে 3 থেকে 4টি লেন করে পার্ক করে রাখা হয়েছে গাড়িগুলো, যেগুলো আসলে 10-12 ঘন্টা বা এর চেয়েও বেশি সময় ধরে তেলের জন্য তারা আসলে অপেক্ষায় রয়েছে। তো শাকিল, এই ছিল তেল নিয়ে ভোগান্তির খবর। সাগর, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। এবার চলে যাব কুষ্টিয়াতে শরীফ বিশ্বাসের কাছে। শরীফ, ঢাকার চিত্র আমরা যেমনটা দেখছিলাম কুষ্টিয়াতেও দেখতে পাচ্ছি একই ধরনের চিত্র। সংকট কতটা তীব্র আকার ধারণ করছে জানাবেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। হ্যাঁ শাকিল, আসলে জ্বালানি তেলের যে সংকট সেই সংকট কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরা গত রাতেও আমরা কুষ্টিয়া তেলকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু তপর সাথে কথা বলেছিলাম। তিনি জানাচ্ছেন যে তেলের কিন্তু সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমি এখন রয়েছে কুষ্টিয়া শহরের সবচেয়ে বড় তেল পাম্প কুষ্টিয়া স্টোরে। এখানে আমরা দেখেছি ভোর 6টা থেকে কিন্তু তারা তেলের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। যদিও তারা গত রাত থেকে মধ্যরাত থেকে তারা এই লাইনে ছিলেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কিন্তু তারা সে তেল পাচ্ছে না। যদিও এই তেল নিয়ে কিন্তু একটা নৈরাজ্যকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে শাকিল। একটা শক্তিশালী সিন্ডিকেট কিন্তু তৈরি হয়েছে পাম্পে এবং কিছু দালাল চক্র তারা তাদের ইচ্ছেমতো তাদের বিশেষ সুবিধা নিয়ে কিন্তু এই তেল সরবরাহের সাথে যুক্ত রয়েছেন। যদিও তেল পাম্প মালিকরা এই বিষয় নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছেন। তারা বলছিলেন যে এই সংকট সমাধানে প্রশাসনের পাশাপাশি সবাইকেই কিন্তু উদ্যোগী হতে হবে এবং বিশেষ করে ডিজেল এবং অকটেনের তীব্র সংকটের কথা কিন্তু জানাচ্ছিলেন কুষ্টিয়া তেলকল মালিক সমিতির যারা নেতৃবৃন্দ। তারা সব মিলিয়ে যে তেলের যে তীব্র সেই সংকট কিন্তু আরো ক্রমশ ঘনীভূত হচ্ছে। শাকিল, চমকের পর চমক, এ যেন কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার অবস্থা। পর্দার আড়ালে কি তবে বেজে উঠেছে চূড়ান্ত বিদায়ের সুর? 5ই আগস্টের সেই তথাকথিত ত্রাতা কি আজ নিজের জালেই নিজে আটকা পড়তে যাচ্ছেন? সেনা সদরের করিডোর থেকে গণভবনের গোপন বাংকার, সবখানেই এখন একটাই ফিসফাস। তবে কি গ্রেপ্তার হতে যাচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান? 15 বছরের পৈশাচিকতার দোসর এবং খুনি হাসিনাকে নিরাপদ পালানোর পথ করে দেওয়া এই জেনারেলের দিন কি তবে ফুরিয়ে এলো? আজ আমরা সেই চাঞ্চল্যকর নথিপত্র ফাঁস করব যা প্রমাণ করে জেনারেলের ইউনিফর্মে লেগে থাকার রক্তের দাগ আর মোছা সম্ভব নয়। পালানোর সব পথ কি তবে বন্ধ? চোখ রাখুন স্ক্রিনে। বাংলাদেশের ইতিহাসে 5ই আগস্ট একটি অবিস্মরণীয় দিন হলেও সেনা সদরের ভেতরে সেদিন যা ঘটেছিল তা ছিল এক চরম বিশ্বাসঘাতকতা। ছাত্র জনতার বিপ্লব যখন চূড়ান্ত পরিণতির দিকে, ঠিক তখন এক সুগভীর ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করছিলেন জেনারেল ওয়াকার। জনগণের সেনাপ্রধান হওয়ার বদলে তিনি বেছে নিয়েছিলেন শেখ পরিবারের আস্থাভাজন জামাতার পরিচয়। কিন্তু সময় বদলেছে। যে পাপের পাহাড় তিনি গড়েছেন সেই পাহাড়ের নিচেই কি এবার চাপা পড়তে যাচ্ছেন তিনি? ওয়াকারের বিরুদ্ধে সবচেয়ে বড় এবং অকাঠ্য অভিযোগ তিনি একজন খুনিকে বিচারের হাত থেকে ছিনিয়ে নিয়ে বিদেশে পাচার করেছেন। যখন ঢাকার রাজপথ 2000 লাশে ছেয়ে গিয়েছিল তখন এই ওয়াকারই হাসিনাকে আশ্বস্ত করেছিলেন, আপা আমি আছি। একজন সেনাপ্রধান হিসেবে তার দায়িত্ব ছিল খুনিকে আটক করে জনগণের আদালতের মুখোমুখি করা, কিন্তু তিনি যা করলেন তা ইতিহাসের রাষ্ট্রদ্রোহিতা হিসেবেই লিপিবদ্ধ থাকবে। ইমিগ্রেশন ছাড়াই রাডার ফাঁকি দিয়ে হাসিনাকে ভারতে পৌঁছে দেওয়া ছিল এক সুপরিকল্পিত অপারেশন। গোয়েন্দা সূত্রগুলো বলছে এই একটি অপরাধী ওয়াকারকে সেনাপ্রধানের চেয়ার থেকে টেনে নামিয়ে সোজা জেলখানায় পাঠানোর জন্য যথেষ্ট। আইন বিশেষজ্ঞরা বলছেন অপরাধীকে পালাতে সাহায্য করা নিজেই একটি গুরুতর ফৌজদারি অপরাধ। তাহলে ওয়াকার
কি আইনের ঊর্ধ্বে? হাসিনা পালানোর পর সাধারণ মানুষের ক্ষোভ থেকে বাঁচাতে আওয়ামী লীগের শত শত চিহ্নিত খুনি আর লুটেরাকে রাতের অন্ধকারে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিলেন ওয়াকার। সেখানে তাদের কেবল থাকার জায়গাই দেওয়া হয়নি, বরং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে সমন্বয় করে তাদের সীমান্ত পার করার বন্দোবস্তও করা হয়েছে। স্পিকার শিরিন শারমিন থেকে শুরু করে খুনি পলক, কারা ছিল না সেই তালিকায়? 5ই অগস্ট সংসদ ভবনের বাংকারে আটকা পড়া অপরাধীদের উদ্ধার করতে ওয়াকার যে বিশেষ টিম পাঠিয়েছিলেন তা ছিল মূলত বিপ্লবের চেতনার গালে এক চপেটা। দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।